প্রিয় দর্শক, বিশ্বজুড়ে মৃত্যুর নিঃশব্দ ভয়ঙ্কর থাপা বসাচ্ছে জরায়ুর ক্যান্সার। হাজার হাজার নারী এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত। সচেতনতার অভাবে রোগ নির্ণয় করতে করতেই শেষ পর্যায়ে পৌঁছে যান নারী। আজকে আমরা এই জরায়ুর ক্যান্সার এবং তার লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা জরায়ু ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। জরায়ু ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের গাইনি ও গাইনোকোলজিক্যাল অনকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার সিলভিয়া হোসেন। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জেনে নিই যে জরায়ু ক্যান্সার কি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে নিচ্ছি, জরায়ু হচ্ছে নারী দেহের প্রজনন তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো জরায়ু বলতে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যেখানে আসলে বাচ্চা বড় হয়। তো জরায়ুর আসলে দুটি অংশ আছে গঠনগত দিক থেকে যদি আমি চিন্তা করি। একটি হচ্ছে জরায়ুর মুখ বা সার্ভিক্স, আরেকটি হচ্ছে বডি। আমরা আজকে বসেছি মূলত জরায়ুর যে বডি, যেটা ইউট্রাস বলছি, সেটার ক্যান্সার নিয়ে কথা বলার জন্য। আর জরায়ুর মুখ বা সার্ভিক্স সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি অংশ এবং ওটার ক্যান্সার কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি ক্যান্সার। এখন এই যে জরায়ু বা ইউট্রাস, এর ভেতরে আসলে তিনটি লেয়ার আছে। একেবারে ভেতরের যে লেয়ারটা সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, এবং তারপরেই আছে মাংসের লেয়ার, সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এবং একেবারে বাইরের দিকে আছে একটি আবরণী বা সেরোসা। তো জরায়ুর যে ক্যান্সার তার মূলত তৈরি হয় হচ্ছে ভেতরের যে আবরণীটা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলছি, সেখানেই। এবং জরায়ু ক্যান্সারের মধ্যে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটাই আসলে প্রধান। তো আমরা আজকে আসলে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়েই কথা বলবো আর কি। আচ্ছা, গত মাস মানে জুন মাস ছিল ইউট্রাইন ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো এই দিবস, এই মাসটি ঘিরে আপনাদের স্কয়ার হসপিটালে আপনারা কি কি করলেন, কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করলেন, একটু জানতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন। আসলে আমরা তো এখন গ্লোবালি কানেক্টেড। IGCS বলে একটি সংস্থা আছে, ইন্টারন্যাশনাল গাইনোকোলজিক্যাল ক্যান্সার সোসাইটি, এবং তার মাধ্যমে যে সংস্থাগুলো আছে সারা বিশ্বেই আসলে তাদের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও আমরা ইউট্রাইন ক্যান্সার অথবা জরায়ু ক্যান্সারের সচেতনতার মাস পালন করেছি। তার পিছনে কারণ হচ্ছে, আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে আসলে দেখা যাচ্ছে যে যদিও বলা হয় জরায়ুর ক্যান্সারটা হচ্ছে মূলত উন্নত দেশের, ডেভেলপড কান্ট্রির একটি ডিজিজ, কিন্তু এখন দেখা যাচ্ছে উন্নয়নশীল দেশেও লাইফস্টাইল মডিফিকেশান, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আমাদের যে গড় আয়ু সেটা বেড়ে যাওয়ার কারণে এখানেও আসলে জরায়ু ক্যান্সারের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। গ্লোবালি দেখা গেছে 2024 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী 97% রোগী নতুন করে আক্রান্ত হয়েছে জরায়ু মুখের ক্যান্সারে প্রতি মিলিয়নে, এবং তার মধ্যে 9.7 জনই হচ্ছে মারা গেছে 2024 সালে। তো এটি একটি আতঙ্কজনক একটি পরিসংখ্যান। আর আমাদের দেশে যেহেতু খুব বেশি ডাটাবেজ নেই, কিন্তু আমরাও খেয়াল করছি যে আমাদের জরায়ু ক্যান্সারের পরিসংখ্যানটাও দিনে দিনে বাড়ছে। তো আমরা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও আমরা ইউট্রাইন ক্যান্সার ডে পালন করেছি। উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে জনসাধারণের মধ্যে এই ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ার করা, সচেতন করে তোলা, লক্ষণগুলো সম্পর্কে জানানো, যাতে হচ্ছে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিসটা করতে পারি। কারণ আমাদের দেশে আসলে রোগীরা আসে অ্যাডভান্স স্টেজে, আর্লি স্টেজে কম ধরা পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, মাসব্যাপী আমাদের স্কয়ার হসপিটালে লিফলেট বিতরণ হয়েছে। আমাদের যে মনিটরগুলো রয়েছে সেখানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সংক্রান্ত ছোট ছোট ভিডিও আমরা দেখিয়েছি। এবং শুধু স্কয়ার হসপিটাল না, আসলে সারা বাংলাদেশেই আমাদের যেমন ক্যান্সার হাসপাতাল আছে এবং অন্যান্য যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানেও কিন্তু আমরা পালন করেছি এদিক মাসটা। আচ্ছা, আপনি যে IGCS এর কথা বলেন, এখানে কি সব ধরনের ক্যান্সার নিয়ে
নিয়েই এরকম একটা উদ্যোগ থাকে প্রতি বছর? আসলে ইন্টারন্যাশনাল গাইনোকোলজিক্যাল ক্যান্সার সোসাইটি, এটা হচ্ছে হোল ওয়ার্ল্ডে আমাদের যত গাইনি অঙ্কোলজির সংস্থাগুলো আছে তাদের সাথে আমরা ইন্টারকানেক্টেড থাকি আর কি। আচ্ছা, আমরা সব বেশিরভাগ গাইনি অঙ্কোলজিস্টই এটা সদস্য। আচ্ছা, আপনি বলছিলেন যে বাংলাদেশে আসলে এই ধরনের কোনো সমীক্ষা নেই যে আমাদের কতজন আসলে এই জরায়ু ক্যান্সারে আক্রান্ত। সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে কি কোনো ধারণা দেওয়া যায় এটার ব্যাপারে, নাকি আসলে কত মানে বাংলাদেশে জরায়ু ক্যান্সারের হার কেমন কিংবা অন্য কোথাও কেমন হার? সারা বিশ্বের তো আমাদের গ্লোবোকনের পরিসংখ্যান আমি একটু আগেই বললাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে বাংলাদেশে আসলে ওরকম সিস্টেমেটিক ওয়েতে যে আমরা ডাটা কালেকশন করব এরকম কোনো ডাটাবেজ আমাদের নেই। তবে গ্লোবোকন থেকে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশেও কি পরিমাণ জরায়ু ক্যান্সার হতে পারে সে সংক্রান্ত একটি প্রকাশিত হয়েছিল 2022 সালে। সেখানে বলা হয়েছিল যে আসলে আমাদের দেশে নতুন ক্যান্সার শনাক্ত হয়েছিল 997 জন 2022 সালে, তার মধ্যে মারা গিয়েছিল 332 জন। এরকম একটা পেপার আমরা পেয়েছি 2022 সালে। কিন্তু সামষ্টিকভাবে আসলে যে সারা দেশে কি পরিমাণ সেটা আমরা হয়তো ইনস্টিটিউশন বেজ আমরা একটু কিন্তু সারা দেশেরই এটা আমরা পাচ্ছি না। একটা খুব কমন প্রশ্ন রোগীদের থাকে যে জরায়ুতে টিউমার আছে, টিউমার এবং ক্যান্সার কি আসলে সমার্থক? না, সমার্থক না, কারণ টিউমারটা ভালো টিউমারও হতে পারে, আর যেটা ক্যান্সার সেটা তো ক্যান্সারই, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তার মানে যখন কি কোনো গাইনোকোলজিস্ট আসলে বলেন যে টিউমার, তখন সবসময় বিভ্রান্তিতে না ভুগে সঠিক পরামর্শটাই নেওয়া আসলে উচিত। জি, মানে সব টিউমারে ক্যান্সার হবে না নিশ্চয়ই। জরায়ু ক্যান্সার হলে লক্ষণগুলো কিরকম থাকে? আচ্ছা, জরায়ু ক্যান্সারের যে প্রধান যে লক্ষণ সেটা আসলে মেইনলি হবে যে অস্বাভাবিক রক্তস্রাব। যেহেতু এটা পোস্ট মেনোপোজাল লেডি, অর্থাৎ যাদের মেনোপোজ হয়ে গিয়েছে, বিশেষ করে 60 থেকে 70 বছর বয়সী নারী যারা, তাদের দেখা যাবে আবার নতুন করে ব্লিডিং শুরু হয়েছে, অর্থাৎ পোস্ট মেনোপোজাল ব্লিডিং শুরু হয়। এটা একটি প্রধান কারণ। আর যদি এরকম হয় যে না, তার পেরিমেনোপোজাল মানে এখনও সে মেনোপোজে যায়নি, সেক্ষেত্রে এই অস্বাভাবিক রক্তক্ষরণটা হতে পারে যে তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, যেটা আগে তার নর্মাল ছিল এখন একটু অতিরিক্ত হচ্ছে অথবা অনিয়মিত হচ্ছে। দুটো মাসিকের মাঝামাঝি সময়ে দেখা যাচ্ছে যে তার আবারও একটু ব্লিডিং হচ্ছে, অনেক দিন যাবৎ থাকছে, অর্থাৎ প্যাটার্নটা চেঞ্জ। আরেকটা হতে পারে যদি তার জরায়ু থেকে যদি স্রাব বের হয়, সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়, রঙটা যদি ভিন্ন রকমের হয়, সেটা বাদামি হতে পারে, একটু রক্তযুক্ত হতে পারে। আর হচ্ছে যে পেটে ব্যথা থাকতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি নেগলেক্টেড কেস হয়, অনেক সময় দেখা যায় যে পেটে পানি নিয়ে, পেটে চাকা নিয়ে আসতে পারে। মূলত এই লক্ষণগুলোই থাকে। আচ্ছা, আমাদের দেশে সাধারণত কারা এই জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে আছেন? আচ্ছা, জরায়ুর যে ক্যান্সারে বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের যে ঝুঁকি, সেটা বলতে গেলে আসলে বলতে হবে যে বয়স একটি ব্যাপার। কারণ আমাদের দেশে আসলে মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা, সেটা মেইনলি বলছি যে পোস্ট মেনোপোজাল লেডি, অর্থাৎ যত বয়স বাড়ছে তাদের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। 75% রোগীই কিন্তু আসবে 60 থেকে 70 বছর বয়সে, মাত্র 5 ভাগের হবে যার বয়স আসলে 40-এর কম। অর্থাৎ যত বয়স বাড়বে তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি। এটা ছাড়া আরেকটা মানে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে স্থূলতা বা ওবেসিটি। যখন কেউ অনেক বেশি স্থূল হয়ে যায়, যার ওজন অনেক বেশি থাকে, তার বেলাতে কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিটা বাড়তে থাকবে। এছাড়া আমরা বলি যে কারোর যদি অনেক আগেই মাসিক শুরু হয়ে যায়, 12 বছরের নিচেই যদি মাসিকটা শুরু হয়ে যায় এবং মাসিকটা শেষ হয় দেরিতে, অর্থাৎ 52 বছরে হয়তো তার মাসিকটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে 55 বছর হয়ে যাচ্ছে, এখনও চলছে, অর্থাৎ আগে আগে মাসিক শুরু হওয়া এবং দেরিতে মাসিক শেষ হওয়া, এইটা তাদের ঝুঁকিটা বাড়াচ্ছে। এছাড়া যাদের হচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব রোগে যারা ভুগছেন, তাদের বেলাতে কিন্তু 2 to 3% রিস্ক থেকে যায়। কারণ এই রোগগুলোর বেলাতে আবার দেখা যায় যে
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা খুব কমন আমাদের দেশে। হ্যাঁ, এই পলিসিস্টিক ওভারিতে যে রোগীগুলো ভোগে তারাই আসলে দেখা যায় ওবেসিটিতে ভুগছেন, এবং তারাই আসলে দেখা যায় যে ইনফার্টিলিটিতে ভুগছে। তো তাদের বেলাতেও কিন্তু একটা ঝুঁকি। তাছাড়া দেখা যাবে যে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, ফ্যামিলিতে যদি দেখা যায় যে জরায়ু ক্যান্সার আছে, অথবা আরেকটা বলা হয় লিঞ্চ সিনড্রোম, যদি ফ্যামিলিতে কোলন ক্যান্সার থাকে তাদের কিন্তু আবার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা আছে। আরেকটা হচ্ছে যে কেউ যদি হরমোন ট্যাবলেট, সেটা বিশেষত বয়স যখন মেনোপোজ হয়ে যায় তখনই হলো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন, বিশেষ করে ইস্ট্রোজেন জাতীয় যখন হরমোন রিপ্লেসমেন্ট নেন, যেটার সাথে কোনো প্রোজেস্টেরন থাকে না, শুধুমাত্র ইস্ট্রোজেন ট্যাবলেট দীর্ঘদিন যাবৎ খান, তখন কিন্তু জরায়ু ক্যান্সারের ইয়েটা বৃদ্ধি পায়। আর তাছাড়া যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে তখন ট্যামোনা নামে একটা ওষুধ তাদেরকে দেয়া হয় অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে। তো ট্যামোনা যখন খাচ্ছেন তখন কিন্তু একটা ঝুঁকি তৈরি হয় তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার। এছাড়া খুব কম ক্ষেত্রেই আমরা পাই, সেটা হচ্ছে যদি কোনো কারণে সে পেটে যদি রেডিওথেরাপি পায় জরায়ুমুখের ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কারণে, সেখান থেকেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিটা বাড়ে। আচ্ছা, কোলন ক্যান্সার যদি ফ্যামিলিতে কারো থাকে সেক্ষেত্রেও তাহলে জরায়ু ক্যান্সার হতে পারে, কারণ দুটো তো আলাদা আলাদা কিন্তু হচ্ছে হ্যাঁ লিঞ্চ সিনড্রোম যেটা বলা হয়, যে সেখানে হলো যে ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সার থাকে তাদের বেলাতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বললেন যে পিসিওএস যাদের থাকে, আমাদের এখন যারা ডাক্তার না তারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন, এবং অনেক মেয়েরা নিজেরাই সচেতন থাকে, তারা বলে যে আমার পিসিওএস আছে, আমি ওজন নিয়ন্ত্রণ করতে পারছি না কিংবা কষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রেও তাহলে এই পরবর্তীতে জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে মেইন জিনিসটা হচ্ছে ইস্ট্রোজেন। আপনার বডিতে যখন ইস্ট্রোজেন লেভেলটা হাই থাকবে, এখন ইস্ট্রোজেন লেভেল হাই থাকবে যখন আপনি ওবেস থাকবেন, তখন যে পেরিফেরাল যে ফ্যাট, সেটা হচ্ছে এডিপোস টিস্যু যেগুলো আছে সেগুলো ভেঙে ইস্ট্রোজেন তৈরি করবে, আপনার বডিতে ইস্ট্রোজেন লেভেল হাই থাকবে। আরেকটা হচ্ছে যে যখন পলিসিস্টিক ওভারি থাকছে তখন আনঅপোজড ইস্ট্রোজেন প্রোডাকশন হয় আমাদের শরীরে অ্যানোভুলেশনের কারণে, ওভুলেশন হয় না তাদের। তো যে কারণে যখনই ইস্ট্রোজেন লেভেল আপনার বডিতে অনেক বেশি মাত্রায় থাকবে, প্রোজেস্টেরনের মাত্রা কম থাকবে, এটা আপনার এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা সেটাকে পুরো করে ফেলবে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ঘটাবে। এবং এই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পরবর্তীতে দেখা যাবে যে এখানে অ্যাটিপিক্যাল সেল তৈরি হয়, এবং পরবর্তীতে যখন এটা চলতে থাকবে, যদি কেউ ট্রিটমেন্ট না নেয়, তখন দেখা যায় যে এখান থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, থেকে যায়। আপনি লক্ষণগুলোর মধ্যে কিন্তু পোস্টমেনোপোজাল ব্লিডিং এর কথা বলেছেন। তো এই পোস্টমেনোপোজাল ব্লিডিং মানে একবার মেনোপোজ হয়ে যাওয়ার পর আবারও মাসিকের রাস্তায় রক্ত আসা, এটা কি শুধুমাত্র এই একটা কারণেই হতে পারে নাকি আরও কারণ থাকতে পারে? সুন্দর প্রশ্ন। আসলে পোস্টমেনোপোজাল ব্লিডিং যেটা, সেটা অনেক কারণে হতে পারে। তার ভেতরে হতে পারে যে তার জরায়ুমুখের ক্যান্সার অথবা সার্ভাইকাল ক্যান্সার যেটা আমরা বলছি, সে কারণেও হতে পারে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা হতে পারে। এন্ডোমেট্রিয়ামে পলিপ থাকতে পারে, যেটা ক্যান্সার কিন্তু না, সম্পূর্ণ বিনাইন একটি জিনিস, সেখান থেকে হতে পারে। এছাড়া সে যদি হরমোনাল কোনো ওষুধ নিয়ে থাকে, সেটা থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেই এ ধরনের ব্লিডিং হতে পারে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে যখন অনেক বয়স হয়ে যায় তখন লোকালি ভ্যাজাইনা যে বহির্যৌনাঙ্গ আমরা যেটা বলছি, সেখানকার সেলগুলো কিন্তু অনেক পাতলা হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, অল্প একটু আঘাতেও কিন্তু ওখান থেকেও ব্লিডিং আসতে পারে। সেনাইল ভ্যাজাইনাইটিস বা সেনাইল এন্ডোমেট্রাইটিস, ওই জায়গাগুলো থেকেও কিন্তু তার পোস্টমেনোপোজাল ব্লিডিং হতে পারে। মানে পোস্টমেনোপোজাল হলেই যে সেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার তা না। একটা মানে দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি কারো হয়ে থাকে 90% ক্ষেত্রেই কিন্তু সে প্রেজেন্ট করবে পোস্টমেনোপোজাল ব্লিডিং নিয়ে। এটা হচ্ছে কথা। আচ্ছা, তার মানে পোস্টমেনোপোজাল ব্লিডিং যদি কারো ক্ষেত্রে দেখা যায় তাহলে অবশ্যই তার এই বিষয়ে সচেতন হওয়া উচিত। এটা ক্যান্সার হতে পারে, নাও হতে পারে, পলিপ হতে পারে, যেটা আপনি বললেন ক্যান্সার না। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বলেন যে এটা জরায়ু ক্যান্সারের জন্য এই ব্লিডিংটা হচ্ছে, আপনারা কিভাবে নির্ধারণ করেন? আচ্ছা, এখন প্রথম কথাটাই হচ্ছে যে রোগীর কাছ থেকে আসলে ভালো করে হিস্ট্রি নিতে হবে। রোগী কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছে সেটা আমাকে শুনতে হবে ভালো করে। তার সাথে আমার হচ্ছে লোকাল এক্সামিনেশন করতে হবে। বিশেষ করে তার স্পেকুলাম দিয়ে আমাকে সার্ভিক্স ভালো করে দেখতে হবে, যোনিপথটা ভালো করে দেখতে হবে। কারণ পোস্টমেনোপোজাল যে ব্লিডিংটা হচ্ছে সেটা আমাকে ধরে নিতে হবে
যে এক হচ্ছে লোকাল কোনো কিছু হচ্ছে, তাহলে স্পেকুলাম যখনই আমি দিচ্ছি প্রথমে আমি পেয়ে যাচ্ছি জরায়ুর মুখটা। তো জরায়ুর মুখ যদি ভালো থাকে, এখানে যদি কোনো ধরনের টিউমার বা কোনো ধরনের ক্ষত না থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে ভেতর থেকে আসছে, তাহলে ভেতরেই আছে আমার এন্ডোমেট্রিয়াম, তাহলে আমি এখানে ধরে নেব এন্ডোমেট্রিয়াম। প্লাস হচ্ছে যখন আমি স্পেকুলামটা সরিয়ে নিচ্ছে তখনই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভেজাইনার কোনো জায়গায়, ভেজাইনাতেও কিন্তু টিউমার থাকতে পারে অথবা একটু ক্ষতচিহ্ন থাকতে পারে, ওই জায়গাগুলো আমি কিন্তু চেক করে নিচ্ছি। এইটা একটা। তারপরে আমাকে যেতে হবে কিছু ইনভেস্টিগেশনে। আসলে ইনভেস্টিগেশনের মধ্যে আমার হলো সবচেয়ে ভালো হয় যদি আমরা আলট্রাসাউন্ড করি ট্রান্সভ্যাজাইনালি। এটা অবশ্য সব জায়গায় নাও থাকতে পারে, জেলা শহরেও থাকবে, উপজেলাতে হয়তো নেই, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম করা। এই আলট্রাসোনোগ্রাম আমাদেরকে কিন্তু অনেক কিছু ক্লু দেয়। এক হচ্ছে যে আমার এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কেমন, এটা কি পুরু হয়ে গেছে, অনিয়মিত হয়ে গেছে, বা এখানে কোনো টিউমার দেখা যাচ্ছে কিনা, এটা একটা। 2 নম্বর কথা হচ্ছে যদি টিউমার থেকে থাকে, টিউমারটা আসলে কত দূর ছড়িয়েছে সেটা। প্লাস অনেক সময় কিন্তু দেখা যায় টিউমার থাকার কারণে ভেতরে রক্ত পানি জমা হয় অথবা পুঁজ জমা হয়, সে জায়গাটাও কিন্তু আমাকে বলছে। সাথে আমার ডিম্বাশয়, ডিম্বনালীর কী অবস্থা, সেই জায়গাগুলো আমাকে বলে দিচ্ছে। বলা যায়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাদিম বলছি ময়মনসিংহ থেকে। জি। আচ্ছা, আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি যে জরায়ু ক্যান্সারের যে বিষয়টা, এটা কি মানে বংশগত কোনো বিষয় আছে কিনা, যে মার বা দাদির থাকলে হতে পারে কিনা? জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। যদিও আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তারপর আমাদের দর্শক যেহেতু প্রশ্ন করেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে বংশে যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে হওয়ার সম্ভাবনা থাকে, এটা জেনেটিক একটা ইয়ে থাকে আর কি। আচ্ছা, জি। এমএমআর প্রোটিন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে দেখা যায় যে আবার হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। জি, সেই ক্ষেত্রে নিশ্চয়ই দর্শক, আপনি যিনি প্রশ্ন করলেন, আপনার পরিবারে যদি কারো এরকম থেকে থাকে এবং হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই পরবর্তীতে সেটার জন্য আগে থেকে আমরা আলোচনা করব অবশ্যই যে কি করা উচিত। জি, আপনারা কিভাবে ডায়াগনোজ করেন যে পোস্টমেনোপোজাল ব্লিডিং থাকলে কি ধরনের ইনভেস্টিগেশন করে আপনারা বুঝতে পারেন যে এটা আসলেই জরায়ু ক্যান্সারের জন্য হচ্ছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে কোনো ক্যান্সার ঘোষণা দেওয়ার আগে আসলে মাংস পরীক্ষা অর্থাৎ বায়োপসি রিপোর্ট ছাড়া কিন্তু আমি বলতে পারবো না এটা ক্যান্সার কি ক্যান্সার না, মানে বায়োপসিটা মাস্ট। তো তার আগে আমি যেটা বলছিলাম যে প্রথমে পেশেন্টের আমি লক্ষণগুলো শুনবো, পেশেন্টকে এক্সামিনেশন করব, তারপরে আমি প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন করে নিয়ে আমি আদার কোনো কিছু হতে পারে কিনা সেটা আমি এক্সক্লুড করে নিলাম। নেওয়ার পরেই কিন্তু আসবে যে আমি যখন সন্দেহ করছি, আমার আলট্রাসাউন্ডও বলে দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে সব কিছু মিলিয়ে যে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতেও পারে নাও পারে, তখন আমরা একটা ডায়াগনস্টিক একটা ইয়ে করব, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম থেকে একটি বায়োপসি নিতে হবে। সেই বায়োপসিটা আমরা নিতে পারি মানে আউটডোর প্রসিডিওরেও নিতে পারি, পাইপেল একটা ইয়ে আছে, সেখানে ব্যথামুক্ত, তেমন কোনো সমস্যাই হয় না, অজ্ঞান ছাড়াই আমরা ওখান থেকে মাংস নিয়ে আসতে পারি, এটা একটা। এছাড়া হচ্ছে আরেকটা হলো যে অজ্ঞান করে নিয়ে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ অথবা মানে বাংলায় অন্যান্য দর্শকরা যেটা বুঝবেন যে ডিএনসির মাধ্যমে আমরা ওখান থেকে মাংস নিয়ে আসতে পারি, এবং এটা অনেক ক্ষেত্রেই যেখানে ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল সেটা কিন্তু আমরা হিস্ট্রোস্কোপিক গাইডেড, যেটা আরও ভালো। অর্থাৎ আমি হিস্ট্রোস্কোপির মাধ্যমে দেখে ঠিক কোন জায়গায় আমার টিউমার অথবা ক্যান্সারের মতন মনে হচ্ছে, ঠিক ওই জায়গাটা থেকে আমরা মাংস নিয়ে এসে পরীক্ষায় পাঠাবো। পরীক্ষায় যখন আমাকে বলবে যে এটা ক্যান্সার, তখনই আমি আসলে বলতে পারবো যে হ্যাঁ এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং বায়োপসি রিপোর্টে আসলে বলা থাকে শুধুমাত্র ক্যান্সার না, এটা কি ধরনের, কারণ এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, সেটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট হতে পারে, নন ডিপেন্ডেন্ট হতে পারে, এবং প্লাস হচ্ছে গ্রেডিং একটা বড় ফ্যাক্টর, সেখানে গ্রেডিংটাও বলা থাকে। তো ওই রিপোর্ট দেখেই আমরা আসলে বুঝতে পারি যে এটা নিশ্চিত হন যে এটা জরায়ু ক্যান্সার। আচ্ছা, এই যে আমরা আলোচনা করছি এবং আপনি বলছিলেন যে পোস্টমেনোপোজাল ওমেন যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এই জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমাদের ক্ষেত্রে যারা দর্শক এই প্রশ্ন এই অনুষ্ঠান দেখছেন তারা তো এই প্রশ্নটা করতেই পারেন যে তাহলে একজনের মেনোপোজ হয়ে গেলে সে তো হিস্টেরেক্টমি করেই ফেলতে পারে এই ক্যান্সার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যাতে নাই হয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে যে রোগীগুলো পাই বেশিরভাগ ক্ষেত্রেই আসলে পাই যে সে হিস্টেরেক্টমি করে নিয়ে এসছে,
আচ্ছা, হ্যাঁ, রিপোর্ট এসেছে ক্যান্সার, তারপরে হয়তো মানে গাইনি অঙ্কোলজিস্টের কাছে এসছে যে এখন সে কী করবে। এই যে একটা ব্যাপার যে মানে পোস্টমেনোপোজাল ব্লিডিং হলো, সে মনে করলো যে আমি জরায়ুটা ফেলে দিলে আমি এখান থেকে পরিত্রাণ পাবো। ঘটনা কিন্তু তা না। কারণ হচ্ছে যখন আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকবে তখন কিন্তু শুধু জরায়ুটা ফেলে দেয় এটা চিকিৎসা না, এটা আমাদের স্টেজিং করতে হবে, কত দূর ছড়িয়েছে সেটা দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে তাকে আবারও কিন্তু আমি এক্সামিনেশন করে দেখি যে বর্তমানে এখন তার কী অবস্থা, তার শারীরিক কন্ডিশন এখন কি। আমাকে আরেকটু অ্যাডভান্স মডালিটিসে যেতে হয়, সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখতে হয় যে আশেপাশে কত দূর জায়গা ছড়িয়েছে, এবং সেই অনুযায়ী তখন দেখা যায় যে আমাকে আবারও অপারেশন করতে হয়। কারণ এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মূল চিকিৎসাটাই হচ্ছে একটা অপারেশনটা হতে হবে স্টেজিং ল্যাপারোটমি। তো দেখা যাচ্ছে যে তাকে আবার অপারেশন করতে হয়, এবং সেই ফাইনাল হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে রোগীটাকে পরবর্তীতে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে রেডিওথেরাপি নিতেও হতে পারে, নাও পারে। তাহলে এই যে একটা তার আর্থিক, শারীরিক, মানসিক এই যে কতগুলো হ্যাসেল তার গেল, কিন্তু সে যদি শুরুতেই যদি হচ্ছে যে পোস্টমেনোপোজাল ব্লিডিংয়ের প্রপার ইভ্যালুয়েশনটা করে নিত এবং একজন অভিজ্ঞ গাইনি অথবা গাইনি অঙ্কোলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি সে চিকিৎসাটা নিত, তাহলে কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে তার এই এতগুলো যে আর্থিক, মানসিক, হ্যাঁ, যে ইয়েগুলো হলো, ক্ষতিগুলো হলো, এগুলো হতো না। প্লাস হচ্ছে আপনার ফার্স্ট সার্জারিতে যদি আমি প্রি প্ল্যান্ড ওয়েতে সার্জারি করি তখন কিন্তু তার একটা প্রপার চিকিৎসা হয়ে যাচ্ছে, স্টেজিংটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এবং তার ডিজিজ ফেরত আসার সম্ভাবনাটাও আমি অনেকখানি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এইটাও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে ডিজিজ আবার ফেরত আসার। তা তো থাকছে। আচ্ছা, তার মানে যদি একজনের এরকম ডায়াগনোসিস হয় যে তার জরায়ু ক্যান্সার আছে, সেক্ষেত্রে আপনাদের কাছে আসলো, তারপর কি করা? আচ্ছা, যখন একজন আমাদের কাছে ডায়াগনোসিস হওয়ার পরে আসে, প্রথম আমরা শুরু থেকে শুনতে চাই যে তিনি ঠিক কী কারণে এই জরায়ুটা অপসারণ করেছিলেন, সেই হিস্ট্রিগুলো একটু নেই আমরা। তারপরে আমরা চেষ্টা করি তার অপারেশন নোটটা দেখতে, যে যিনি অপারেশন করেছেন কী অবস্থা পেয়েছেন পেটের ভিতরে। কারণ অধিকাংশ ক্ষেত্রে আসলে দেখা যায় কি শুধুমাত্র একটা আলট্রাসাউন্ড থাকে, অনেক ক্ষেত্রে থাকেও না, শুধুমাত্র সিমটম শুনেই হিস্টেক্টমি করে ফেলেছে। তো আমরা চেষ্টা করি যে ওই সময় কী অবস্থায় ছিল সেটা একটু চেক করার। 2 নাম্বার কথা হচ্ছে দুর্ভাগ্যজনক হলো অনেক ক্ষেত্রে কিন্তু হিস্টোপ্যাথোলজি যেটা পাঠানোর কথা পুরো জরায়ুটা, সেটা পুরোটা পাঠায় না। অনেকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে অল্প একটু অংশ যেটাকে মনে হয়েছে তাদের ক্যান্সার হতে পারে সেটা বায়োপসিতে পাঠায়। এরকম যদি হয় তখন আমরা আরও অসহায় হয়ে পড়ি, কারণ পুরো স্পেসিমেন থাকলে আমাদের জন্য অ্যাসেস করাটা আর একটু ইজি হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা স্ট্যান্ডার্ড থাকে না। এখানে হয়তো শুধু ক্যান্সার বলা আছে, কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের বিভিন্ন যে ধরন, সে ধরনটা সম্পর্কে উল্লেখ থাকে না, গ্রেডিং সম্পর্কে উল্লেখ থাকে না। তারপরে আরেকটা আছে এলভিএস বা লিম্ফোভাস্কুলার স্পেস ইনভলভমেন্ট, এটা সম্পর্কে বলা থাকে না। তখন দেখা যায় যে আমাদেরকে আরও ক্যান্সার বিষয়ে যারা একটু এক্সপার্টাইজ, এ ধরনের হিস্টোপ্যাথোলজিস্টের কাছ থেকে আমাদের এই হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আমাদেরকে আবার রিভিউ করতে হয়। তারপরে আমরা রোগীটা এক্সামিনেশন করে দেখি। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, এবং আপনি যে ইনফরমেশনগুলোর কথা বললেন চিকিৎসার জন্য, আসলে এই প্রত্যেকটি ইনফরমেশন, তথ্য খুবই জরুরি। মানে ক্যান্সারটা আসলে কোন স্টেজে আছে, তার গ্রেডিংটা কীরকম, এবং আপনি যে ধরনগুলোর কথা বললেন সেগুলো আসলে আপনাদের জন্য জানাটা খুবই জরুরি যদি আপনারা প্রপারলি চিকিৎসা করতে চান। মানে এটা অনেকে বলতে পারেন যে হ্যাঁ এই রিপোর্টগুলো নাই, তাতে কি চিকিৎসা করতে পারেন, ক্যান্সার অনেকে মনে করে ক্যান্সার এসছে, বাট ক্যান্সার আসলেই হবে না। তো আমাদেরকে এগুলো দেখেই আমাদেরকে পরবর্তী ধাপটা নির্ধারণ করতে হয়। তো রোগীর এখন বর্তমান ফিজিক্যাল কন্ডিশনটা কি সেটা আমরা দেখে নেই, এবং হচ্ছে তারপরে আমরা মেটাস্টেটিক ওয়ার্কআপ, অর্থাৎ কোথায় কোথায় এই ক্যান্সারটা ছড়িয়েছে, সেক্ষেত্রে এমআরআই, অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটা প্রেফার করি। তারপরে হচ্ছে CA-125 নামে একটি রক্ত পরীক্ষা আছে, সেটাও আমরা করে দেখি যে কী অবস্থা। দেখার পরে এদিকে আমরা ওই যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, সেই রিপোর্ট এবং বর্তমানের সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট সব কিছু মিলিয়ে আমরা অ্যাসেস করি যে এখন আমরা তাহলে স্টেজিং ল্যাপারোটমি করব কি করব না। অধিকাংশ যদি দেখা যায় যে একদম অ্যাডভান্স স্টেজ না থাকে, তখন দেখা যায় যে আমরা স্টেজিং ল্যাপারোটমি করি। স্টেজিং ল্যাপারোটমি মানে হচ্ছে যে কোন কোন জায়গায় আসলে ক্যান্সারগুলো ছড়িয়েছে সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে চেক করে আসতে হবে এবং ফেলতে হবে।
স্টেজিং ল্যাপারোটমি করার পরে যে হচ্ছে আমরা ডিসিশন নেই। আর আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা আসলে একা একা দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসা, বিশেষ করে আমাদের গাইনিকোলজিক্যাল অঙ্কোলজির যে রোগীগুলো থাকে, আমরা সেটা টিউমার বোর্ডের মাধ্যমে ডিসিশন নেই। কারণ এখানে বোর্ডে থাকতে হবে, গাইনি অঙ্কোলজিস্ট তো থাকবেনই, সাথে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট বা মেডিকেল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, এবং আরেকজন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিস্ট। আমরা সবাই মিলে তারপরে ডিসিশনটা নিই যে এই রোগীটাকে আমরা এখন কি চিকিৎসা দিব। আপনি একটা পর্যায়ে বলেছেন যে আসলে চিকিৎসা অপারেশন, সার্জারি, কিন্তু অপারেশন যদি করতে হয়, মানে ডিম্বাশয় কিংবা জরায়ু যদি ফেলে দিতে হয়, সেক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের বেলায় আপনারা কি পরামর্শ দেন তাদের বেলায়, কিংবা কি করেন? এখানে আসলে হলো কি যে আমাদের নলেজ কিন্তু দিন দিন বাড়ছে। এখন আমরা জরায়ু ক্যান্সার চিকিৎসা নিয়ে যেমন ভাবছি, ঠিক তেমনি কোয়ালিটি অফ লাইফ নিয়েও কিন্তু আমরা ভাবছি যে একটা রোগীর ক্যান্সার মানেই শুধুমাত্র চিকিৎসা দিয়ে শেষ হয়ে যাবে সেটা না, কোয়ালিটি অফ লাইফটাকেও আমাদের চিন্তা করতে হবে। এবং সেই সাথে আমি তো বললাম পোস্টমেনোপোজাল, কিন্তু ওই যে 5% আছে যার 40 বছরের নিচে, তাহলে তার যদি এখন এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়, তার তো বাচ্চা নেই, তাহলে তার বেলাতে আমি চিকিৎসাটা কী দিব? আমাদের দেশেও কিন্তু আমরা অন্যান্য দেশের মতন সেই বিষয়টাতে আমরা কনজারভেটিভ সার্জারির ওই জায়গাটাতেও কিন্তু এখন কাজ করছি। তো এই ক্ষেত্রে একটা প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, আমাদের এমআরআই করে দেখতে হবে যে কত দূর ছড়িয়েছে। যখন আমরা হিস্টোপ্যাথোলজিতে পেয়ে গেলাম যে বয়স 40-এর নিচে, তার ফ্যামিলি কমপ্লিট হয়নি অথবা বাচ্চা নেই, সে বাচ্চা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে হিস্টোপ্যাথোলজির রিপোর্টটা কি। যদি এটা এন্ডোমেট্রয়েড ভেরিয়েশন হয়ে থাকে, গ্রেড 1 হয়ে থাকে এবং শুধুমাত্র এন্ডোমেট্রিয়ামের ভেতরেই থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে আমাদের যে শুধুমাত্র ওইটুকু ক্যান্সারের ওইটুকু জায়গা ফেলে দিয়ে তারপরে তাকে আমরা হরমোন দিয়ে রাখি, অথবা মিরানা নামক একটা কপার টি জাতীয় একটা জিনিস আছে, সেটা আমরা দিয়ে দেই, এবং তারপরে তাকে আবার ফ্র্যাকশনাল কিউরেটেজ করে করে আমরা দেখি যে ওই ক্যান্সারের জীবাণু আবার আসছে কি আসছে না। এইভাবে দিয়ে একটা পর্যায়ে যখন আমরা দেখি 3 থেকে 6 মাসের মধ্যে সে ডিজিজ ফ্রি, তখন কিন্তু তাদেরকে আমরা বাচ্চা নেওয়ার কথা বলে থাকি। আচ্ছা, তো এখন আসলে সব কিছুই আমাদের মাথায় নিতে হচ্ছে যে ক্যান্সার মানে যে শুধুমাত্র সার্জারি করে সব ফেলে দেয়া তা না। এই ইয়াঙ্গার এজ গ্রুপের যারা ক্যান্সার পাচ্ছে তাদেরকে জীবনযাত্রার মানটাও যাতে ঠিক থাকে। আচ্ছা, এই ধরনের আপনি যে বলেন যে 3 থেকে 6 মাস পর্যন্ত যদি দেখেন যে কোনো ক্যান্সার নেই, সেক্ষেত্রে তাকে আপনারা উৎসাহিত করেন বাচ্চা নিতে, কিন্তু তারপর যদি বাচ্চা হওয়ার পর তাকে অবশ্যই ডেফিনিট ট্রিটমেন্টে আসতে হবে। বাচ্চা হয়ে যাওয়ার পরে তাকে অবশ্যই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চিকিৎসাটা তাকে নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তিনি ক্যান্সার মানে আমি বাচ্চা নিলাম তারপরে আসলে নির্ভর থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই ক্যান্সার কি কারো যদি চিকিৎসার পর দেখা যায় যে ক্যান্সার মানে পুরোপুরিভাবে নিরাময় হয়েছে, আবার হতে পারে? হ্যাঁ, যে কোনো ক্যান্সারই আসলে যে কোনো সময় ফেরত আসতে পারে। ঠিক আছে, এটা আসলে নির্ভর করে আসলে ক্যান্সারটার ধরন কেমন ছিল, স্টেজে হলেও। হ্যাঁ, যে কোনো স্টেজে হলেও ফেরত আসার সম্ভাবনাটা থাকে, এবং প্রথম 2 বছরের মধ্যেই আসলে বেশি। তো যে কোনো ক্যান্সারের বেলাতেই আমরা বলে থাকি যে প্রথম 2 বছর 3 মাস অন্তর অন্তর, তারপরের 3 বছর 6 মাস অন্তর অন্তর, এবং তারপরে বছরে একবার। সেটা একজন গাইনি অঙ্কোলজিস্টের কাছেই ফলো আপ, এবং সাথে সে যদি রেডিয়েশন পেয়ে থাকে তাহলে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অথবা রেডিয়েশন অঙ্কোলজিস্টের আন্ডারে, অর্থাৎ দুজনের মাধ্যমেই কিন্তু তাকে একটা ফলো আপে থাকতে হবে। কারণ আমাদেরকে চেক করতে হবে যে এটা আবার ফেরত আসছে কিনা। আর যদি আর্লি স্টেজে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু মোর দ্যান 95%। তো এই রোগীগুলো তো হচ্ছে অনেক বছর আমাদের ভালো থাকেন, তো তখন আসলে ফলো আপ করলে দেখা যায় যে খুব ভালো জীবনযাপন করতে পারেন তারা। আচ্ছা, ফলো আপে আপনি যে বিষয়টা বললেন যে তাহলে কতদিন পর্যন্ত ফলো আপে থাকতে হবে? সারা জীবনই, সারা জীবনই ফলো আপে থাকতে হবে। আচ্ছা, আমাদের দেশে যে জরায়ু ক্যান্সারের যে চিকিৎসার কথা আপনি বললেন, এটা কি সব জায়গায় আছে? না, আসলে দুর্ভাগ্যজনক যে আমাদের এখনও সব জায়গায় এটা অ্যাভেলেবেল না। অঙ্কোলজি বা ক্যান্সার নিয়ে আসলে নতুন নতুন চিন্তাভাবনা হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট আলাদা হয়েছে, গাইনি এবং গাইনি অঙ্কোলজিও একটা আলাদা সাবজেক্ট হয়েছে। আমরা অনেকেই এই বিষয় নিয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি, FCPS করেছি।
তো আমাদের আসলে সরকারিভাবেও অপ্রতুল, বেসরকারিভাবেও অপ্রতুল। সরকারিভাবে তো আসলে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, যেটা সবাই ক্যান্সার হাসপাতাল নামে চিনে, সেটাই একমাত্র। এছাড়া আমাদের মেডিকেল কলেজ, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, আর বেসরকারির মধ্যে বিএমইউতে আছে। আর অন্যান্য বিভাগীয় 8টা ক্যান্সার হসপিটাল আলাদা করে উদ্বোধন করার অপেক্ষায় আছে। ওখানে হলে দেখা যাবে যে হয়তো বা সরকারিভাবে আমাদের রোগীরও আর একটু ভালো চিকিৎসা পেতে পারে। কিন্তু ক্যান্সার চিকিৎসা আমি যেটা শুরুতে বলছিলাম, এটা একটি সমন্বিত চিকিৎসা। তো এটা হচ্ছে আন্ডার ওয়ান আমব্রেলা, অর্থাৎ একই ছাতার নিচে চিকিৎসা পাওয়ার যে ব্যাপারটা, সেটা বেসরকারি খাতে কিন্তু এখন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমাদের স্কয়ার হসপিটালেই আছে, এছাড়াও আরও বেশ কিছু রিনাউন্ড জায়গাতেও আছে। তো আমরা ক্যান্সার নিয়ে স্কয়ার হসপিটাল কিন্তু আলাদাভাবে গাইনি অঙ্কোলজি ডিপার্টমেন্ট আছে, আমাদের ক্লিনিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট একই ছাদের নিচে। অর্থাৎ যে কারোর যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় তাহলে কিন্তু সে পুরো চিকিৎসাটাই আমাদের স্কয়ার হসপিটালে পাচ্ছে। আচ্ছা, এবং আরও বিষয় হচ্ছে যে আমরা কিন্তু লেটেস্ট টেকনোলজির সাথেও আমরা যুক্ত হতে পেরেছি, এবং আমাদের দেশে কিন্তু এখন ইমিউনোথেরাপিটাও চলে এসেছে। আমরা কিন্তু শুধুমাত্র ক্যান্সার হলো চিকিৎসা দিলাম শুধু সেই জায়গাতেই সীমাবদ্ধ নেই। ভবিষ্যতে যদি আবার ফেরত আসে সেটার চিকিৎসা, এবং যাতে না আসে সেটার জন্যও কিন্তু যে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এটাও কিন্তু দিয়ে আসছি। আপনি ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির কথা বললেন। এই থেরাপিগুলো তো আসলে এটা এক্সপেন্সিভ, কিন্তু আমাদের দেশে তো আসলে সব ধরনের রোগীর কথাই চিন্তা করতে হবে। আমার দেশে গরিব রোগী যেরকম আছেন, অ্যাফ্লুয়েন্ট রোগীও তো আছেন যারা আসলে এটা অ্যাফোর্ড করতে পারেন। তো আমরা আসলে সব শ্রেণীর রোগী যাতে আমাদের চিকিৎসাটা পায়, ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসাটাও যেন পায়, সেটাও কিন্তু আছে। এবং হচ্ছে যে আরও হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু যেটা বলছিলাম যে কোয়ালিটি অফ লাইফটা, যে একটা রোগীর ক্যান্সার মানে কিন্তু তার জীবনটা ওখানেই শেষ, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে তাকে যত কম মরবিডিটি, অর্থাৎ কমপ্লিকেশন যত কম দেয়া যায়, সেই দিকেও কিন্তু আমরা নজর রেখেছি। এবং আর্লি স্টেজে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমেও কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, এবং সেটার সুবিধাও আমাদের এখানে আছে। আচ্ছা, এই যে ঢাকার বাইরে, মানে আমি বলতে চাচ্ছি যে যারা হয়তো আর্থিকভাবে ততটা সচ্ছল না, তাদের ক্ষেত্রে কি ইমিউনোথেরাপি এবং টার্গেটেড যে থেরাপির কথা বলা হচ্ছে, সেটা কি সরকারি তরফ থেকে কোনো সুবিধা দেওয়া হয়? আপনি কি এটা বলতে পারেন? না, এখন পর্যন্ত সরকারিভাবে এটা সম্ভব, তবে আশা করছি হয়তো ভবিষ্যতে হবে। এবং আপনি যে সেন্টারগুলোর কথা বলছেন সেগুলো যদি উদ্বোধন হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে কথা বলছি। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কথাটা বললেই আমাদের মানসপটে ভেসে ওঠে যে 60 থেকে 70 বছর বয়সী একজন নারী, যার হলো পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, যিনি দেখা যাচ্ছে যে প্রেশার, ডায়াবেটিস এই ধরনের রোগে আক্রান্ত, তার বেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে। তো পোস্ট মেনোপজাল ব্লিডিং যখনই শুরু হবে তখন কিন্তু অবশ্যই এটা ইভ্যালুয়েশন করতে হবে, কারণ শুধুমাত্র এন্ডোমেট্রিয়াল ক্যান্সারই পোস্ট মেনোপজাল ব্লিডিং হয় না, জরায়ু মুখের ক্যান্সারেও কিন্তু পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। এবং ক্যান্সার না, ক্যান্সার ছাড়া অন্য কারণেও কিন্তু হতে পারে। তো প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, এবং অভিজ্ঞ গাইনি অথবা গাইনি ক্যান্সার বিশেষজ্ঞের মাধ্যমেই আপনাদের চিকিৎসাটা নিতে হবে। কিন্তু আতঙ্কিত হয়ে যেন কোনো বায়োপসি রিপোর্ট ছাড়া যেন অহেতুক যেন জরায়ুটা অপসারণ করে ফেলা না হয়, এই দিকে আমাদের নজর রাখতে হবে। প্লাস হচ্ছে এটা প্রতিরোধে আমাদের এগিয়ে আসতে হবে। প্রতিরোধের প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, অর্থাৎ আমাদেরকে ওবেসিটিটাকে কমাতে হবে। ওবেসিটি একটা প্রধান কারণ এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের। হেলদি লাইফস্টাইল, যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তাদেরকে সতর্ক হতে হবে। আমি যে লক্ষণগুলোর কথা বললাম সেই লক্ষণগুলো থাকলে যদি ফ্যামিলিতে রান করে সেক্ষেত্রে কিন্তু বয়স 35 হওয়ার পর থেকে কিন্তু তাদেরকে সতর্ক হতে হবে, এবং অ্যানুয়ালি কিন্তু টিভিএস করে করে দেখতে হবে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বাড়ছে কিনা। আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের আর সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি জরায়ু ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে।
আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।